ইন্ডিয়া স্টক মার্কেট নিয়ে স্টক মার্কেট অ্যানালিসিসের একটা ভিডিও আমার বহুদিন ধরেই করার ইচ্ছে ছিল, টাইম হচ্ছিল না বা করা হচ্ছিল না। এনিওয়ে, কারণ অনেক দিন ধরে করার ইচ্ছে ছিল, তার কারণ এই ডেটা পয়েন্টগুলো বা এই আজকে যে পয়েন্টগুলো আমি শেয়ার করবো এগুলো আমার কাছে বেশ কিছুদিন আগে থেকে ছিল, কিন্তু জাস্ট আমার ভিডিওটা করা হচ্ছিল না সব কিছু একসাথে জোগাড় করে। এনিওয়ে, আজকে 25th of August 2025। আজকের দিনে ইন্ডিয়ান মার্কেট যথেষ্ট ভালো পারফর্ম করছে, অ্যারাউন্ড 25,000-এর কাছাকাছি, 24,800 মতো নিফটি। হ্যাঁ, তো যদি আমি অল টাইম দেখি তাহলে হাইয়ের কাছাকাছি, তো তার মানে মার্কেট সেন্টিমেন্ট খুবই ভালো। আজকের দিনে দাঁড়িয়ে নিয়ার ফিউচারে বা ডিস্টেন্ট ফিউচারে কী এক্সপেক্ট করা যেতে পারে সেটা একটু আন্দাজ করার চেষ্টা করব কিছু পয়েন্টের মাধ্যমে। প্রথম কথা বলি, ইন্ডিয়ার মার্কেট বা ইন্ডিয়ার ফাইন্যান্সিয়াল অবস্থা যে খুব ভালো আমার সেটা মনে হয় না। তার কারণ আরবিআইয়ের ডেটা বলছে যে ইন্ডিয়ার হাউস হোল্ড সেভিংস 50 years লো অ্যাট দিস মোমেন্ট। তো আমরা যদি আম, আমরা যদি এই রিপোর্টটা দেখি, এটা আমি সব অথেন্টিক রিপোর্ট দেওয়ার চেষ্টা করি ভালো সোর্স থেকে। তো ইকোনমিক টাইমসের একটা রিপোর্ট, হাউস হোল্ড সেভিংসের 5 decade লো, মানে 50 years লো। এটা কিন্তু আরবিআই থেকে রিপোর্ট করা হয়েছিল। আরবিআইয়ের যদিও আমার করা, মানে আরবিআইয়ের যে রিপোর্ট সেটার লিঙ্ক আমার জোগাড় করা হয়নি। এনিওয়ে, আমি ইকোনমিক টাইমস যখন রিপোর্টে বলছে তার মানে এটাও অথেন্টিক ধরে নেওয়া যায়। তো তার মানে হাউস হোল্ড বা পাবলিকের কাছে যে পয়সা আছে তেমনটা কিন্তু নয়, মানে সেটা 50 years লো, মানে সেই দিক থেকে ইন্ডিয়ার ইকোনমি এখন বেশ দুর্বল। তার মানে এখন পর্যন্ত সব ঠিক চলছে, কিন্তু যদি কোনো প্রবলেম আসে তাহলে কিন্তু ইন্ডিয়ার সাধারণ মানুষের জন্য সেই প্রবলেম উইথস্ট্যান্ড করা একটু ডিফিকাল্ট হতে পারে। সেকেন্ড পয়েন্ট, ইম্প্যাক্ট অফ ট্যারিফ অন এক্সপোর্ট। তো ইন্ডিয়া এমন একটা দেশ যে দেশের এক্সপোর্ট বা ট্রেড সারপ্লাস শুধু ইউএসের সাথে আছে। তো ইউএস তো এখন 50% ট্যারিফ লাগিয়েছে। এই ট্যারিফটা 27th of August থেকে লাগু হবে। তো এটা হলে ইন্ডিয়া কিন্তু কম্পিটিটিভনেস হারাবে। এবার হারালে, যেহেতু অনলি আমরা এক্সপোর্ট করে ইনকাম করি অনলি ইউএসএ থেকে, বাকি সব জায়গায় অন্য সমস্ত দেশের সাথে আমাদের ট্রেড ডেফিসিট, সুতরাং সেখান থেকে আমাদের ইনকাম হয় না, বরং উল্টে খরচ হয়। তো সেখানে ইউএসের সাথে শুধু সারপ্লাস আছে, তার মানে ইনকাম হয়। সেই রাস্তাটা বন্ধ হয়ে গেলে, কম্পিটিটিভনেস আমরা হারালে সেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু আমাদের জিডিপি ইম্প্যাক্টেড হবে। সুতরাং এখানে গ্রোথ ধাক্কা খাবে। গ্রোথ ধাক্কা খেলেই ইনভেস্টররাও সেখানে ইনভেস্ট করতে প্রেফার করবে না। সুতরাং বিজনেস পয়েন্ট অফ ভিউ থেকে এটা ইন্ডিয়ার জন্য শর্ট টার্মে যে খুব ভালো খবর একেবারেই নয়, রাদার বেশ বাজে খবর। আচ্ছা, লে অফ। গ্লোবাল ইকোনমি এমনিতেই আহ, ভালো পারফর্ম করছে না, সিচুয়েশন বেশ খারাপ, তার উপর ট্যারিফের ইম্প্যাক্ট আছে, আনসার্টেনটি আছে, তার সাথে এআই ফ্যাক্টর আছে, এবং সব মিলিয়ে ইন্ডিয়ার যে সার্ভিস ইন্ডাস্ট্রি আছে বা যে যে ইন্ডাস্ট্রি আছে যেখান থেকে আমরা বা ইন্ডিয়া ভালো টাকা আর্ন করে, সেই ইন্ডাস্ট্রিগুলো ইম্প্যাক্টেড হচ্ছে, এবং যার সেগুলো হওয়ার ফলে খুব হাই নাম্বার অফ লে অফস আমরা রিসেন্ট টাইমসে দেখতে পাচ্ছি। একটা উদাহরণ হিসাবে টিসিএসের যে 12,000 জবের লে অফ, 12,000 লোকের লে অফ, এটা খুবই এখন চর্চিত একটা বিষয়। তো মুশকিল হলো যে এরকম লে অফ হতেই পারে, আম, অন্য কোম্পানিতেও হতে পারে বা অন্য সময়ও হতে পারে, কিন্তু যখনই আইটি জায়ান্টস বিগেস্ট লে অফ এভার এই ধরনের টাইটেল দেখতে পাই, তখন একটা প্রশ্ন থেকে যায় যে হঠাৎ বিগেস্ট লে অফটা এখনই কেন হচ্ছে, এই মুহূর্তে কেন হচ্ছে। তো আমার ধারণা বিগেস্ট লে অফ হচ্ছে গত হয়তো 30 বছরের ইতিহাসে। তার কারণ এখন, তার মানে এটাও ধরে নেওয়া যেতে পারে যে এখন সিচুয়েশান বেশ খারাপের দিকে হয়তো, সেই জন্যই এখনই বিগেস্ট লে অফ হচ্ছে। আদারওয়াইজ যদি 5 বছর আগে সবচেয়ে খারাপ হতো তাহলে 5 বছর আগে লে অফ হতো। 2020 সরি 2008-এর
হাউজিং মার্কেট ক্র্যাশ আমরা দেখেছি, সেখানেও কিন্তু এত বড় লে অফ হয়নি। তো এখন যখন এত বড় লে অফ হচ্ছে, সুতরাং এর আহ, এটা খুব একটা হেলদি ইকোনমির দিকে হেলদি ইকোনমিকে ইন্ডিকেট করছে না। তো এটা হচ্ছে থার্ড পয়েন্ট। ফোর্থ পয়েন্ট হচ্ছে ডেট বিং পুট ইন্টু নন পারফর্মিং অ্যাসেট অ্যান্ড ডিপ্রিশিয়েটিং অ্যাসেট, রিয়েল এস্টেট। হ্যাঁ, তো মেনলি রিয়েল এস্টেট, অ্যান্ড তাছাড়া রিয়েল এস্টেট বলতে এক্স্যাক্টলি রিয়েল এস্টেটও বলা যায় না, কারণ মেনলি মানুষ যেটা কেনে ইন্ডিয়াতে সেটা হচ্ছে যে রেসিডেন্সিয়াল প্রপার্টি কেনে, যেটার ইল্ড খুব কম, মানে যেটার রিটার্ন খুবই খারাপ। তো সেই প্রপার্টি এবং তার সাথে ডেফিনেটলি কিছু ডেপ্রিশিয়েটিং অ্যাসেট, মানে সেটাকে অ্যাসেটও বলা যায় না অ্যাকচুয়ালি, কেনার সাথে সাথে তার দাম কমতে শুরু করে। নন পারফর্মিং অ্যাসেট মানে যেখান থেকে আমার কোনো ইনকাম হয় না, যেমন রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্টস বা হাউস বা এরম টাইপের। কিন্তু ডেপ্রিশিয়েটিং অ্যাসেট মানে যেটা ইনকাম তো হয়ই না, উল্টে জিনিসটার ভ্যালিউ প্রিজার্ভ থাকে না, যেমন কার, মোবাইল ফোন, বাকি জামা কাপড়, জুতো, দামি জুতো, এরম টাইপের কিছু। তো এখানেও একটা রিপোর্ট আমি খুঁজে পাচ্ছি, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এক্সপ্লেন ওয়াই ইন্ডিয়া, ওকে। এখানের এই পার্টটা দেখলে বোঝা যাবে, রিভিলিং দ্যাট নিয়ারলি 33% অফ মান্থলি স্যালারিজ আর বিং ইউজড টু রিপে ইএমআইস। তার মানে ইভেন বিফোর অ্যাকাউন্টিং ফর বেসিক এক্সপেন্সেস লাইক রেন্ট, গ্রসারিজ অ্যান্ড সেভিংস। এটা আম, যেখান থেকে এই রিপোর্টটা পড়া যেতে পারে, পড়লে অনেক কিছু ক্লিয়ার হবে। আম, তো এই যে ইএমআই এ 45% চলে যাচ্ছে, এটা কিন্তু এটা কিন্তু কোনো এটা থেকে কিন্তু কোনো আর্নিং আসছে না। কেউ বলতে পারে যে রেসিডেন্সিয়াল প্রপার্টিতে দেওয়া মানে সেখান থেকে তো রেন্ট আসবে, কিন্তু রেন্টের যে ইল্ড সেটা সেটা সেভিংস অ্যাকাউন্ট, সরি, ইনফ্যাক্ট হ্যাঁ, সেভিংস অ্যাকাউন্টের যে ইন্টারেস্ট রেট তার থেকেও কম। আর যদি আমি ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট রেট ধরি, তার থেকে তো কম, ডেফিনেটলি মানে 99% কেসেসে তার থেকে কম ইল্ড পাওয়া যায়। সুতরাং এটা কোনো ভালো অ্যাসেট ক্লাস নয় যেখানে ইনভেস্টমেন্ট যেখানে করা যেতে পারে, বাট মানুষ করছে আর প্রচুর টাকা তাতে ঢালছে, যেটা কিনা একটা ইকোনমির জন্য, বা সেই যে লোকগুলো এটা করছে তার তার ফাইন্যান্সিয়াল সিকিউরিটির জন্য খুব একটা ভালো নয়, বা তার যে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সেখানে গলদ আছে বলেই ধরে নিতে হবে। তো এটাও ইন্ডিয়ান ইকোনমির জন্য খুব একটা ভালো নয়। আম, এর আরেকটা ইম্প্যাক্ট হলো যে অ্যাসেট, মানে এই যে নন পারফর্মিং অ্যাসেট মানে রিয়েল এস্টেটের দাম বেড়ে যাচ্ছে, সেটাও খারাপ। এনিওয়ে, পরের পয়েন্টে চলে যাচ্ছি। ইন্ডিয়ানস ড্রিভেন বাই গ্রিড চেজিং হাই রিটার্ন। হ্যাঁ, তো জেনারেলি আমি যেটা বুঝেছি বিভিন্ন ইন্টারভিউ, বিভিন্ন রিপোর্ট পড়ে, সেটা হচ্ছে যে বিভিন্ন সার্ভে দেখে, সেটা হচ্ছে যে মানুষ প্রথমে তার ফার্স্ট প্রেফারেন্স থাকে আমি রিয়েল এস্টেটে পয়সা দেবো, যার ফলে সে তার মেজর একটা চাঙ্ক রিয়েল এস্টেটে ঢেলে দিচ্ছে। রিয়েল এস্টেট মানে এগেন রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট বা এইসব ধরনের, যেটা একেবারেই ভালো নয়। এনিওয়ে, সেখানে ঢেলে দিচ্ছে, তারপরে যেটুকু পয়সা তার হাতে থাকছে সেটা দিয়ে ভালো ইনভেস্টমেন্ট করা যায়, কিন্তু সেই যেহেতু তার বেস প্রিন্সিপাল অ্যামাউন্টটি খুব কম, সেই জন্যে তার থেকে ভালো রিটার্ন পাওয়া যায় না। সেই জন্যে চেজিং হাই রিটার্ন, বিগ রিটার্নস করতে গিয়ে এরা যেটা করছে সেটা হচ্ছে এফএনও, মানে অপশন অ্যান্ড পুট অ্যান্ড অপশন, সেই সেই অপশন ট্রেডিংয়ে ইয়ে করছে আর কি, মানে ইনভেস্ট করছে প্রচুর, সেখান থেকে প্রচুর মানুষ পয়সা খোয়াচ্ছে, প্লাস প্লাস শর্ট শর্ট সরি স্মল ক্যাপ আর মিডিয়াম ক্যাপ যে ইকুইটি আছে সেখানে প্রচুর পরিমাণে সেখানে তাদের পয়সা কমই আছে, কিন্তু সেটুকুও তারা সেখানে ইনভেস্ট করছে। করার ফলে যেটা হচ্ছে, মিডিয়াম ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ ইকুইটিস বা ফান্ডস হচ্ছে খুবই রিস্কি। তো তার মানে যদি কোনো প্রবলেম আসে, ফিনান্সিয়াল প্রবলেম আসে, তাহলে কিন্তু এখানে এই ট্র্যাপে পড়ে প্রচুর মানুষ পয়সা খোয়াবে। তো সেখানেও কিন্তু একটা উইকেন হয়ে যাবে, মানে আমাদের মিডল ক্লাস যে সেগমেন্টটা আছে। তো সেটা একটা রিস্কি ইনভেস্টমেন্ট এটা করছে, উইচ ইজ অলসো নট ভেরি গুড ফর ইন্ডিয়ান ইকোনমি। তো এখানে দেখতে পাচ্ছি, অ্যাগেন আমি ইকোনমিক টাইমসের একটা রিপোর্ট দিচ্ছি, রিপোর্ট নিয়ারলি জুলাই ডিসপ্লেড মার্কেট উইকনেস হিয়ার ইজ ওয়াই। সো এটা কিন্তু রেকর্ড, মানে খুবই
রিমেন্স সার্ভিস স্ট্রং, যেখানে কিনা উইকেন্ড ইকোনমি মানে ডিসপ্লাইট মার্কেট উইকনেস, মার্কেট যেখানে ভালো নয় সেখানেও এরমভাবে পয়সা ঢালা হচ্ছে। সেটা মানুষ করছে তার কারণ তারা খুব একটা ভালো তাদের ফাইন্যান্সিয়াল লিটারেসি নেই, হাই রিটার্নের জন্য জাস্ট ফাটকা খেলার জন্য করছে, তো সেটা কিন্তু খুবই হাই রিস্ক সিচুয়েশন। পরের পয়েন্ট, স্মল অ্যান্ড মিড ক্যাপ ভ্যালুয়েশন হাইয়েস্ট ইন লাস্ট 25-30 ইয়ার্স। যেহেতু মানুষ এত পয়সা ঢালছে, ভ্যালুয়েশন প্রচণ্ড বেশি মিডিয়াম অ্যান্ড স্মল ক্যাপের, বাট আর্নিং গ্রোথ কিন্তু ক্রলিং, মানে খুবই কম, 5-6%, যেটা বাড়ার ইন নিয়ার ফিউচার তো কোনো পসিবিলিটি নেই। তো আমি একটা ইন্টারভিউ দেখছিলাম, সেই ইন্টারভিউতে সৌরভ মুখার্জি, ইনি একজন ভালো ইনভেস্টর ইন্ডিয়াতে এখন। তো সিএনবিসি ইন্টারন্যাশনালে একটা ইন্টারভিউ দিচ্ছিল, সেখানে এই কথাটা বলছে, এটা ভেরিফাই করে নেওয়া যেতে পারে এই ভিডিওটা থেকে। আমি ওর কথাটা বিশ্বাস করছি, আমি নিজে কোনো রিপোর্ট দেখিনি এই রিলেটেড। তো যেটা কি না, সুতরাং বোঝা যাচ্ছে যে ভ্যালুয়েশন, মিডিয়াম অ্যান্ড স্মল ক্যাপের ভ্যালুয়েশন, যেখানে প্রচুর মানে ইনভেস্টেড আছে, তার ভ্যালুয়েশন কিন্তু তার তার আর্নিংয়ের সাথে সামঞ্জস্য নেই, নট ইন সিঙ্ক। সুতরাং আর্নিং হয় খুব বাড়তে হবে, তাহলে এই ভ্যালুয়েশনকে জাস্টিফাই করা যাবে। সেটা যদি না হয়, যেটা সম্ভাবনা খুবই খুবই কম, প্রায় এরমভাবে ড্রাস্টিক্যালি আর্নিং বাড়ে না, বিশেষ করে এখনকার কারেন্ট ইকোনমিক সিচুয়েশানে, সেক্ষেত্রে কিন্তু ভ্যালুয়েশনকে ড্রপ করতে হবে। ভ্যালুয়েশন ড্রপ করা মানেই কিন্তু কারেকশন মানে ইন্ডিয়ান মার্কেটের বা শেয়ার মার্কেটের, স্টক মার্কেটের একটু খারাপ সময়। তো সুতরাং নিয়ার টার্মে খুব খুব কি এটা হেলদি আমার মনে হয় না। আচ্ছা, নেক্সট হচ্ছে আইএনআর উইকেনিং। আমাদের ইন্ডিয়ান রুপিস, ডলার অ্যাকচুয়ালি ফল করছে খুব হালকা হালকাভাবে, খুব স্লো রেটে, কিন্তু ইন্ডিয়ান রুপির এক্সচেঞ্জ রেট দেখলে দেখা যাবে যে ইউএসডি টু আইএনআর সবসময় বেড়ে যাচ্ছে। তার কারণ হচ্ছে আইএনআর আরও বেশি ড্রপ করছে, আইএনআরের ভ্যালুয়েশন আরও কমছে। এখানে এগেইন আমি আর একটা রিপোর্ট এখানে দেওয়া আছে, রয়টার্সের রিপোর্ট, যেটা সুতরাং এটা তো অথেন্টিক খুবই। তো রুপিয়ার রিস্ক অফ লাইফ টাইম লো, এমনিতেই মানে এটা তো লাইফ টাইম লো রিস্ক বলছে, কিন্তু আচ্ছা, আরও অন্য মানে এটা খুঁজলেই পাওয়া যাবে যে ইন্ডিয়ান রুপিস আস্তে আস্তে ডিভ্যালিউড হচ্ছে স্লোলি। তো সেটা হচ্ছে যে এতে রিস্কটা হলো যে ইনফ্লেশন বাড়বে। ইনফ্লেশন মানে জিনিসপত্রের দাম বাড়বে। তো জিনিসপত্রের দাম যে বাড়বে, প্রবলেমটা হচ্ছে যে যেহেতু এখন ইন্ডিয়াতে এমপ্লয়মেন্ট সিচুয়েশন খুব একটা ভালো নয়, এই যে আমরা লে অফের কথা বললাম, হিউজ অ্যামাউন্ট অফ লে অফ, এবং তার ফিউচারে এই সিচুয়েশানের কিন্তু ইমিডিয়েট কোনো সলিউশন বা ইমিডিয়েটের যে হঠাৎ করে সিচুয়েশান যে বেটার হবে সেরকম কিন্তু মনে হয় না, যেহেতু এআই ফ্যাক্টরও আছে এখানে। এই সিচুয়েশানে যদি জিনিসপত্রের দাম বাড়ে আইএনআর উইকেনিংয়ের জন্য, তাহলে কি মানুষ তার যে নর্মাল যে পারচেজিং যে হ্যাবিট, সেটা মেনটেন করতে পারবে? আম, আমার মনে হয় না। যদি সেটা না পারে, তাহলে ডেফিনেটলি মার্কেটে মানে কোম্পানিগুলো আর্নিং কমবে, কারণ সাধারণ মানুষই তো তার স্যালারির পয়সা দিয়ে গিয়ে জিনিস কেনে বলেই একটা কোম্পানি তার প্রফিট শো করতে পারে, প্রফিট করে, রাইট? এবং প্রফিট শো করে যখন, সেই প্রফিটের যখন গ্রোথ হয়, তখন ইনভেস্টাররা শেয়ার মার্কেটে সেই কোম্পানিতে ইনভেস্ট করে। এখন যদি মানুষের ইনকাম কমে যায়, বা অনেক মানুষ যদি ইনকাম হারিয়ে ফেলে, যেটা লে অফের ক্ষেত্রে হতে পারে বা হবেই, আম, তাহলে তারা কম স্পেন্ড করলে কোম্পানিগুলোর ইনকাম বা প্রফিট কমবে। ইনকাম বা প্রফিট কমলে ইনভেস্টাররা কম ইনভেস্ট করবে বা ইনভেস্টমেন্ট তুলে নেবে, এবং যেহেতু তুলে নেবে, সুতরাং একটা মার্কেটে কারেকশন বা ইভেন একটা ক্র্যাশ টাইপের সিচুয়েশন দেখা যেতে পারে। সুতরাং সেটাও শেয়ার মার্কেটের জন্য ভালো নয় এখন ইনভেস্ট করার জন্য। তো এটা হচ্ছে আমার সেভেন্থ পয়েন্ট। লাস্ট পয়েন্ট হচ্ছে, আমরা দেখছি ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর যারা আছে, তারা ইন্ডিয়ান মার্কেট থেকে এক্সিট করছে। ইনফ্যাক্ট একটা রিপোর্ট বলছে, এগেন এটাও ইকোনমিক টাইমসের রিপোর্ট, নেট এফডিআই ফ্লোজ সিঙ্ক
96% টু রেকর্ড লো। তার মানে এফডিআই যে ইনফ্লো সেটা রেকর্ড লোতে পৌঁছে গেছে। আর একটাও লিঙ্ক সেখানে, সেটা টাইমস অফ ইন্ডিয়া, সেখানে বলছে যে এফআইআইস উইথড্র ₹27,000 crore ইন 9 days। তার মানে যারা ফরেন ইনভেস্টর ছিল তারা নিজেদের পয়সা তুলে নিচ্ছে, প্লাস শর্ট পজিশনস অ্যাট রেকর্ড হাই। তার মানে শর্ট পজিশনস তখনই হয় যখন আহ, মানুষ মনে করে বা একটা ইনভেস্টর মনে করে যে এটা আরও কমবে। শর্ট পজিশন মানে ফিউচারের জন্য ওর পজিশন যে এটা আরও কমবে, ভ্যালু 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 আরও কমবে, সেইটাকে বলে শর্ট পজিশন। তো সেটা অ্যাট রেকর্ড হাই। এবার প্রবলেমটা হচ্ছে যে এগুলো হতেই পারে, কেউ শর্ট পজিশন নিতেই পারে, লে অফও হতেই পারে, এফডিআই ইনফ্লো কম হতেই পারে, কিন্তু যখনই আমি দেখি যে এফডিআই ইনফ্লো টু রেকর্ড লো, রাইট, বা এফআইআই যে উইথড্র করছে বা শর্ট পজিশন তাদের সেটা অ্যাট রেকর্ড হাই, বা আমি যখন দেখছি যে ভ্যালুয়েশন, মিড ক্যাপ স্মল ক্যাপের ভ্যালুয়েশন যেটা যেটা খুবই রিস্কি সেগমেন্ট, সেটা 25 to 30 years হাই, বা আমি যখন দেখছি যে লে অফ, একটা ফার্ম টিসিএসের মতো একটা ফার্ম, সেখানে লে অফ লাইক বিগেস্ট লে অফ এভার, এই ধরনের কথাগুলো যখন আমি শুনি, তার মানে প্রতিটাই এক্সট্রিম। এই সময়ও কি আমার আমার কি খুব পজিটিভ একটা আমার সেন্টিমেন্ট থাকা উচিত মার্কেটের প্রতি? আমার মনে হয় না। রাদার আমার মনে হয় শর্ট টার্মে বা নিয়ার টার্মে আমি এক্সপেক্ট করছি যে স্টক মার্কেট কারেকশন হবে অ্যাটলিস্ট। আচ্ছা, এখানে একটা জিনিস বুঝতে হবে যে এফআইআই এরমভাবে টাকা তুলছে, তা সত্ত্বেও আমি প্রথমেই যেটা দেখালাম ইন্ডিয়ার নিফটি 50 একটা গ্রাফ, রেকর্ড হাইয়েই আমরা দাঁড়িয়েছি, দের ইজ নো কারেকশন। আমার কারেকশন হয়েছে খুব সামান্য, অত্যন্ত সামান্য, যেটা মানে পার্সেন্টেজ হিসেবেই আসে না হয়তো, মানে রেকর্ড হাই থেকে হয়তো জাস্ট 1% একটু, এটা তো হতেই পারে, মানে এটা তো কোনো প্রপার কারেকশন নয়। এইরকম মার্কেট কেন? যদি আমি ভাবি এফআইআর টাকা তুলে নিচ্ছে, তাও এরকম মার্কেট কেন? এর পিছনে কয়েকটা কারণ আমি আইডেন্টিফাই করতে পেরেছি। এক হচ্ছে নভিস বা নাইভ ইনভেস্টর যারা, তারা প্রচুর পরিমাণে গত 5 বছরে ইন্ডিয়ান স্টক মার্কেটে ঢুকেছে, এবং তারা নিজেদের লাইফ টাইম সেভিংস, মানে সেভিংস এমনিতেই কম, যেটুকু আছে প্রচুর, মানে যা আছে যেটুকু বাকি থাকছে সেগুলো ঢালছে। তারা কিন্তু ভ্যালুয়েশন বা এইসব, মানে তারা জাস্ট ড্রিভেন বাই গ্রিড তারা ঢালছে। তারা কি খুব ভ্যালুয়েশন ভেবে ঢালছে? না, তা নয়। এটা কখনো মানে একদম নাইভ বা সবে ঢুকেছে মার্কেটে এরকম রিটেল ইনভেস্টারদের কাছ থেকে আশাও করা যায় না। কিন্তু এই রিটেল ইনভেস্টাররা কিন্তু প্রচুর পরিমাণে মার্কেটে ঢুকেছে, মানে ফ্লাডেড দ্য মার্কেট যাকে বলে আর কি। মানে লাস্ট 5 বছরে বোধহয় 4 টাইমস 5 টাইমস ডিম্যাট অ্যাকাউন্টের নাম্বার বেড়েছে। তো সুতরাং এই যে নাইভ ইনভেস্টার যারা, এরা মার্কেটেরকে হয়তো অ্যাফ্লোট রাখছে, এটা একটা জিনিস হতে পারে। আর একটা জিনিস হতে পারে যে এইদেরকে কাজে লাগিয়ে এফআইআইরা সেফ এক্সিট নিচ্ছে প্রাইস ম্যানিপুলেশন করে। মানে প্রাইস ম্যানিপুলেশন করা যায়, একটা স্টকের প্রাইস ম্যানিপুলেশন করা যায়। তো সেটা করে মানে ভ্যালুয়েশনটাকে বা প্রাইসটাকে আর্টিফিশিয়ালি রাইজ করিয়ে, তারপরে যখন এই রিটেল ইনভেস্টাররা খুব পজিটিভ সেন্টিমেন্ট নিয়ে ঢুকে সেই জিনিসটাকে কিনে নিচ্ছে, তখন এফআইআইরা এক্সিট করে যাচ্ছে। এটা কিন্তু যারা মানে বড় বড় ইনভেস্টর, তারা অনেক কিছু করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে, তারা নিজেদের কিন্তু আখের গুছিয়ে নেয়। তো সেরকম টাইপের একটা সিচুয়েশনও হয়তো হচ্ছে, এটা আমার মনে হচ্ছে। আদারওয়াইজ খুব ডিফিকাল্ট, মানে এফআইআর এরমভাবে এক্সিট করছে, তাও মার্কেট এরমভাবে হাই রয়েছে, ভেরি সামথিং ইজ ফিশি টাইপের মনে হচ্ছে আর কি ব্যাপারটা। এনিওয়ে, তো শর্ট টার্মে সেই জন্যে আমি কিন্তু এরকম একটা ম্যানিপুলেশন হচ্ছে বা এরকম কিছু একটা ঘটছে মার্কেটে, যেটা যেটা প্রপার নয়, কারেক্ট
মানে খুব মানে এর ভিতরে কোনো ম্যানিপুলেশন হচ্ছে, এটাও কিন্তু হতে পারে। এবং সেটা যদি সেরকম কিছু বেরোয়, তাহলে কিন্তু কোনো বড় মার্কেট ক্র্যাশও হতে পারে। আমি তো প্রথমে বললাম যে আমার শর্ট টার্ম এক্সপেকটেশন হচ্ছে যে স্টক মার্কেট কারেকশন ইন নেক্সট ফিউ মান্থস অর মে বি আ ইয়ার। কিন্তু যদি কোনো এরকম ম্যানিপুলেশন বাইরে আসে, তাহলে কিন্তু কোনো একটা ক্র্যাশের সম্ভাবনাও থাকতে পারে, কারণ সেন্টিমেন্টে আঘাত খাবে সেক্ষেত্রে। তো এটাও হতে পারে শর্ট টার্মে। আচ্ছা, এবার লং টার্মে যাই। লং টার্মে যেহেতু ইন্ডিয়ার গ্রোথ পোটেনশিয়ালটা খুব বেশি, আম, তো ইন্ডিয়ার মার্কেট ছোট। আমরা এখন বুমিং ইকোনমি, এবং শুধু বুমিং ইকোনমি মানে কি, যদি আমি জাস্ট জাস্ট পপুলেশন গ্রোথ ধরে নিই, সেই গ্রোথ অনুযায়ী যদি আমি আম, আমার জিডিপি বাড়বে ধরে নিই, সেক্ষেত্রেও মানে মানুষের যে বেসিক নিড, মানুষের যেহেতু পপুলেশন গ্রোথ হচ্ছে, সেই গ্রোথের একটা বেসিক নিড আছে, তো সেই গ্রোয়িং পপুলেশনের, তার জন্যও কিন্তু একটা মার্কেটকে মিনিমাম একটা পারফর্ম করতে হবে। মানে সেই ইকোনমিকে মিনিমাম একটা গ্রোথ থাকতে হবে, তবেই পপুলেশন গ্রোথকে ক্যাটার করা যাবে। তো সেই দিক থেকেও যদি দেখি, তাহলেও ইন্ডিয়া কিন্তু একটা হিউজ গ্রোথ পোটেনশিয়াল আছে। সেই জন্যে ইন দ্য হরাইজন অফ, লাইক ইন দি 15 years হরাইজন বা 20 years হরাইজন, আমার কিন্তু মনে হয় ইন্ডিয়া পারফর্ম করবে, ভালো পারফর্ম করবে। সুতরাং পজিটিভ সেন্টিমেন্ট রাখা যেতেই পারে লং টার্মে। কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় মার্কেটে ঢোকাটা ঠিক হবে না, তার কারণ শর্ট টার্মে সিচুয়েশন খারাপ হতে পারে। একটা কারেকশন হয়ে যাক, তারপরে সেই কারেকশনের সময় যদি কেউ ঢুকতে পারে, মোটামুটি কাছাকাছি একটা মানে লো পয়েন্ট যদি সে হিট করতে পারে, তাহলে কিন্তু, এবং তাকে কিন্তু ইনভেস্টেড থাকতে হবে, আগামী 15 years 20 years ইনভেস্টেড থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু সে একটা বড় ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকবে বলেই আমার মনে হয়। এনিওয়ে, সো আমার রিকমেন্ডেশন হচ্ছে যে স্টে অ্যাওয়ে ফর নাও, এই মুহূর্তে থেকো না, কিন্তু মোর ফেভারেবল টাইম উইল কাম, অ্যান্ড তারপরে মোর ফেভারেবল পজিশনে তোমায় ঢুকতে হবে। এনিওয়ে, আমি এখানে কিন্তু ইগনোর করছি আনফোর্সিন জিওপলিটিক্যাল সিচুয়েশন। এই আমি আমার পুরো অ্যানালিসিসে ফিউচারে কী হবে না হবে এই সবগুলো আমি যা বলছি, এই পার্টিকুলার জিনিসটাকে বাদ দিয়ে বলছি, কারণ এতে তেলের দাম বেড়ে যেতে পারে, তেলের দাম কমে যেতে পারে, তখন গ্রোথ ধাক্কা খেতে পারে, বা বুস্ট মানে গ্রোথ আরও বুস্ট করতে পারে যে তেলের দাম যদি কমে যায়। কোনো যুদ্ধ ইন্ডিয়া যদি জড়িয়ে পড়ে, সেখানে মার্কেট বা গ্রোথ বা বিজনেস এনভায়রনমেন্ট নষ্ট হবে। যদি সারা পৃথিবী জড়িয়ে পড়ে যুদ্ধে, কিন্তু ইন্ডিয়া যদি না জড়ায়, সেক্ষেত্রে ইন্ডিয়া আরও একটু বুস্ট পাবে। তো সেই আনফোর্সিন সিচুয়েশনগুলো থেকেই যাবে, সেটাকে আমি ইগনোর করছি। সেগুলোর কন্ট্রিবিউশন কী হবে কেউ জানে না, বা তো সুতরাং সেটা ইগনোর করে বাকি অ্যানালিসিসে আমার এই হচ্ছে রেকমেন্ডেশন।